A very good afternoon, everybody. It's a privilege and an honor to welcome you all for our annual Dr. Topun Kumar Banerjee Memorial Debate. It's an honor on behalf of our NRS Medical School and Ex-Students Association. In the beginning, I would like to call our moderator for the day, Mr. Shubhamoy Moitra. Please come onto the stage. Sir is the moderator for the day. And next, I will call the participants or the panelists according to their role in the debate, whether they are for the motion or whether they are against the motion, so that it's easier for us to identify them. So first, for the motion, Mr. Chondril Bhattacharya. Sir, please. Against the motion, Shanmoy Banerjee. Our next, for the motion, Jhilam Gupta. Against the motion, Shatarup Ghosh. Mr. Shatarup Ghosh. So the team is getting stronger. So we have another one for the motion, Mr. Porichai Pandey. Sir, please grace the stage. And against the motion, Dr. Arjun Dasgupta. The last members of the team, Arushi Das, for the motion. And last member for against the motion, Kashyapi Kole. I now hand over the mic and the proceedings to our moderator, Mr. Shubhamoy Moitra. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। এনআরএস মেডিকেল স্কুল অ্যান্ড কলেজের যারা প্রাক্তনী তাদের যে বাৎসরিক বিতর্ক সভা ডক্টর তপন কুমার ব্যানার্জি মেমোরিয়াল ডিবেট, এবং বিশেষ করে বলা আছে ঝগড়া নয় বিতর্ক, তা আজকে যারা পক্ষে আছেন চন্দ্রিল বাবু, ঝিলম গুপ্তা ম্যাডাম, ডক্টর পরিচয় পান্ডা এবং আমাদের এখানকার ছাত্রী আরুষি, বিপক্ষে বলবেন সন্ময়দা, শতরূপ, অর্জুন বাবু এবং এখানকার ছাত্রী কাশ্যপী কোলে। তো আজকের যে বিষয়, সামাজিক মাধ্যম অহমিকাকে প্রশ্রয় দেয়। চন্দ্রিলবাবু সম্পর্কে তো নতুন করে বলার কিছু নেই। আমরা ৮০ দশক থেকে যারা পশ্চিমবঙ্গে বড় হয়েছি, সমসাময়িক একজন মানুষকে পাওয়া, যার কাছ থেকে প্রতি মুহূর্তে আমরা শিখেছি, জেনেছি, তাকে অনুকরণ করার চেষ্টা করেছি এবং মাঝে মাঝে হয়তো বা বলেও ফেলেছি যে গানে যেমন মৌসুমি ভৌমিক, কথায় কি সেরকম চন্দ্রিলবাবু? চন্দ্রিলবাবু। নমস্কার। আগে আপনারা জানেন যে অনেকে খাবার আগে আচমন করতেন, মানে হাতে একটা জল টল নিয়ে মন্ত্রোচ্চারণ করে তারপর খাওয়া শুরু হতো, এটা ধর্মীয় ব্যাপার। এখন আপনি যদি রেস্তোরাঁয় যান আর আপনাকে ওয়েটার এসে খাবার দিয়ে যান, আপনি কিন্তু খাওয়া শুরু করতে পারবেন না। আপনাকে আগে ফোনে সেই খাবারটার ছবি তুলতে হবে, তারপর সেটা যথাযথভাবে পোস্ট করতে হবে, তারপর প্রথম কমেন্ট পড়লে তারপর আপনি খাওয়া শুরু করতে পারবেন। কেন? কে আমাকে বললো যে আমি এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যে আমি আজকে এই চিংড়ি মাছ খাচ্ছি না বিরিয়ানি খাচ্ছি, এ নিয়ে সারা পৃথিবীর খুব মাথা ঘামাবার প্রয়োজন হয়ে পড়েছে? সামাজিক মাধ্যমে সে আমাকে বলল। চিরকালই পৃথিবীতে খাওয়া দাওয়া মোটামুটি জুটে যাওয়ার পর লোকে পাত্তা চায়, গুরুত্ব চায়, কিন্তু মানব সমাজ কাকে গুরুত্ব দেয়? ধরছি 4 জন লোককে দেয়, 4 লক্ষ লোককে দেয় না। আর বড় রাজনৈতিক নেতা নেত্রীকে গুরুত্ব দিল, ফিল্ম স্টারকে গুরুত্ব দিল, বড় ব্যবসায়ী বা বৈজ্ঞানিককে গুরুত্ব দিল, সাধারণ গৃহস্থকে তো আর দেয় না। কিন্তু সামাজিক মাধ্যম হচ্ছে পৃথিবীতে প্রথম জিনিস, যা এসে বলে কেন তুই কম কিসে? হ্যাঁ, সত্যজিৎ রায়কে নিয়ে আলোচনা হচ্ছে, উনি কয়েকটা ছবি বানিয়েছেন, হ্যাঁ ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প কিছু বললে হইচই পড়ে যাচ্ছে, কিন্তু তোর বাড়িতে আজকে মাগুর মাছ হয়েছে, এটা কি একটা খবর নয়? তোর বারান্দা কালকে 3টে চড়াই পাখি এসেছিল না, ছবি তুলে রেখেছিস তো, পোস্ট কর, তারপর আমি দেখছি। এবং সাধারণ মানুষ খুব স্তম্ভিত এবং অবশ্যই পুলকিত হয়ে উপলব্ধি করলো যে তার জীবনের অতি তুচ্ছ, অতি অবান্তর কতগুলো ঘটনা অমুক তার প্রেক্ষিতে অমুক মন্তব্য করছে, তমুক লাইক দিচ্ছে, তমুক একটা স্মাইলি দিল, ও বন্ধুত্ব পাতাতে চাইলো, সে একটা প্রশ্ন করলো, তার মানে সে দেখলো তার সাধারণ জীবন, তার যে অতি পাঞ্ছে ও পাতি উপাদান, সেটা সামাজিক মাধ্যমে সে তাকে বললো এবং দেখালো
যে সেইটাই হচ্ছে সংরক্ষণ করে রাখার যোগ্য, নথিবদ্ধ করার যোগ্য, প্রদর্শন করার যোগ্য, প্রচার করার যোগ্য। তাই সে এখন রিল করছে যে আমার শাশুড়ি এসছেন, আমি একটু চা করছি। তাই সে এখন রিল করছে যে আমার বাচ্চাটা স্কুলে যাচ্ছে, আমি তাকে লাল পেন্সিল বাক্স এগিয়ে দিলাম। এই যে আমার সম্পূর্ণ ঘটনাহীন একটা জীবনের প্রতিটি দিনলিপি লোকের সামনে ক্রমান্বয়ে উন্মোচন করে যাওয়ার যোগ্য, এই কথা যে আমাকে যোগান দেয়, সে আমার অহমিকাকে প্রশ্রয় দেয় না তো কী দেয়? অহমিকাকে মালিশ করে। বলা যেতে পারে এটা একটা ক্ষেত্র যেখানে অহমিকা উদযাপিত হয় এবং সাধারণ মানুষের চিন্তা ভাবনা। এখন মেসি বড় না এমবাপে বড়, এ নিয়ে আমারও মত আছে, আপনারও মত আছে। মুশকিল হচ্ছে পেলেরও তো মত আছে, গ্যারি লিনেকারেরও তো মত আছে, শুভমান গিলকে রাখা উচিত কি উচিত না অমুক টিমে, আমারও মত আছে, আপনারও মত আছে। মুশকিল হচ্ছে গাভাস্কারেরও তো মত আছে। এইবারে এখানে আবার সামাজিক মাধ্যমে এসে বলে কেন ওকে, ও কোথাকার ক্রীড়া সাংবাদিক, খবরের কাগজে লিখছে, ও টিভি চ্যানেলে বলছে, তুই কম নাকি? এই নে বেদিটায় লাপিয়ে উঠে পড়, এই যে চোঙাটা দিচ্ছি, ভালো করে তোর মতামতটা জাঁকিয়ে বল। কে বলেছে তুই সবচেয়ে বড় সমালোচক নয়, তুই সবচেয়ে বড় দার্শনিক ও বিশ্লেষক নয়? এতে অধিকারী ভেদ বলে যে জিনিসটা ছিল সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। আমরা সবাই মন্তব্য করেছি চিরকাল, বৈঠকখানায়, পাড়ার ক্লাবে, চায়ের দোকানে, কিন্তু আমরা জানতাম বিরাট একটা মঞ্চে যেখানে অনেক লোক আমার কথা শুনবে বা হয়তো জানতে চাইবে, বুঝতে চাইবে, সেইখানে যেতে গেলে আমাকে একটা যোগ্যতা অর্জন করতে হবে, আমাকে একটা অধিকার অর্জন করতে হবে। সেই জন্যেই সকলে ফুটবল নিয়ে কথা বলতে পারবে না, অমুক লোকটা কথা বলতে পারবে, সকলে সিনেমা নিয়ে কথা বলতে পারবে না, অমুক লোকটা পারবে। কিন্তু সামাজিক মাধ্যম হলো যোগ্য অযোগ্য মুড়ি মিছরির কোনো তফাৎ নেই, সবাই যা ইচ্ছে তাই করতে পারবে। সামাজিক মাধ্যম এটাই করে। যে লোকটার হয়তো অতটা অহমিকা ছিল না, কিছুটা তো সবার থাকে, কিন্তু তাকে বেশি অহমিকা যোগান দিয়ে তারপর সেই অহমিকাটা আছড়াবার একটা ক্ষেত্র তৈরি করে দেয়। এবং ভেবে দেখুন যে সামাজিক মাধ্যমে যে লোকটা বলছে বা লিখছে সেটা কিন্তু একটা আড্ডায় কথা বলা নয়, সেটা একেবারে লিপিবদ্ধ, নথিবদ্ধ, খচিত, মুদ্রিত থাকছে। যে স্ক্রিনে যেটা দেখেন সেটা একটা ছাপা অক্ষরের মতন, এবং থাকছে কতদিন? চিরকাল। ওটা কোনোদিন মুছে যাবে না, আবার ইচ্ছে করলে 10 বছর পরে ফিরিয়ে আনা যাবে। এবং যে কথাটা বলছেন সে কথাটা কতজনের সামনে বলছেন? পোটেনশিয়ালি 1 কোটি 2 কোটি 76 কোটি লোকের সামনে। এবং সেটা চলে যাচ্ছে আবার সম্পাদনাহীনভাবে। মানে আপনি যদি আগে একটা ওয়াল ম্যাগাজিনেও, এখন ওয়াল ম্যাগাজিন বেরোয় কিনা জানি না, আমাদের সময় বেরোতো, সেখানেও যদি একটা কবিতা দিতেন বা একটা লেখা দিতেন, সেটা একজন সম্পাদক পড়তেন, পড়ে না এটা ভালো হয়নি, কিংবা ওই জায়গাটা একটু বদলাও। আপনি একটা বই প্রকাশ করতে গেলে প্রকাশকের কাছে পাণ্ডুলিপি জমা দিতে হবে, খবরের কাগজে লিখতে গেলে সম্পাদক সেটা দেখবেন, আপনি একটা গান গাইলে ক্যাসেট কোম্পানির লোক দেখবেন এবং অনুমোদন করবেন। এখানে কোনো কর্তৃপক্ষের অনুমোদনের ব্যাপার রইল না, কোনো সংশোধন পরামর্শ আপনাকে কেউ দিল না, আপনি যা বলছেন সেটাই চূড়ান্ত। এর চেয়ে বড় অহংয়ের মালিশ আর কী হতে পারে? এইবারে আপনি সেটা দিয়ে দিলেন, দেওয়ার পর স্বীকৃতিটা যদি হয় কতক্ষণের মধ্যে হলো? প্রায় ন্যানো সেকেন্ডের মধ্যে। আপনি একটা ভাবনা ভেবেছেন, সেটাকে গুছিয়ে একটা কোথাও লিখলেন, সেটা প্রকাশিত হলো, লোকে হই হই করলো, কিছু না হোক এর মধ্যে 1 মাস 1.5 মাস চলে যাবে, 1 বছর 15 বছরও যেতে পারে। আপনি একটা গান গাইলেন, ক্যাসেট হিসেবে রেকর্ডেড হলো, তারপর সেটা বেরোলো, হিট করলো, এর মধ্যে অনেক সময়ের ব্যবধান। সিনেমা সব ক্ষেত্রেই তাই। কিন্তু এখানে আপনি একটা 4 লাইন লিখলেন, কি একটা প্যারোডি গাইলেন, এই বেলায় গাইলেন, পরের বেলায়, মানে 5 মিনিটেও হতে পারে, 25 মিনিটে হতে পারে, কিন্তু সকালে গাইলেন, দুপুরবেলা ভাইরাল হলো, বিকেলবেলা বাড়ি থেকে বেরোতে পারছেন না, সবাই সেলফি তুলছে। এই হাতে গরম তৃপ্তি, এই হাতে গরম প্রাপ্তি, এই জিনিসটা তো এই পৃথিবীর ইতিহাসে আগে ছিল না। ফলে এই পুরোটাই অহংয়ের ব্যাপারটা চলছে। এবং সেটা এত দূর, ধরুন একটা লোক ধর্মীয় উপদেশ দিচ্ছে, সে তো অহংয়ের জন্য করছে না, ধর্মটাকে প্রচার করতে চাইছে, কিন্তু এই যে পরপর লাইক, পরপর শেয়ার, এতে যেটা হচ্ছে, সে একটা সময় বারবার ফোনটা বের করে চেক করছে কত হলো, এ আগের ধর্মীয় উপদেশটা চেয়ে এটা বেশি হয়নি কেন, তাহলে কি একটু অন্যভাবে করব। এবং এক্ষেত্রে আরেকটাও কথা বলা দরকার, আপনাদেরও নিশ্চয়ই মনে হচ্ছে যে সামাজিক মাধ্যমে তো অনেক কিছু হয়, বিপ্লবও হয়, আন্দোলন সংগঠিত হয়, ধর্মীয় উপদেশ হয়, ব্যবসা হয়, বিজ্ঞাপন হয়, লাদাখে হোমস্টে তারও এখানে দেখিয়ে দিচ্ছে, সেইখানে গিয়ে আপনি থাকতে পারেন, টাই পরা শেখানো হয়, টায়ার সারানো শেখানো হয়, এত কিছু তো হয়। তাহলে তুমি শুধুমাত্র মতামতের কথাটাকে বলছো কেন? কারণ এগুলো কোনোটাই, এগুলো সব হয়, কিন্তু এগুলো কোনোটাই সামাজিক মাধ্যমের প্রধান চরিত্র লক্ষণ নয়, সংজ্ঞা নয়। শোলে সিনেমাটা হিট করেছে, তার জন্য প্রচুর পপকর্ন বিক্রি হয়েছে, কিন্তু শোলের প্রধান অবদান তো পপকর্ন বিক্রি নয়, অমুক চরিত্রায়ন, তমুক সংলাপ, ভিলেনকে অন্যভাবে চেলে দেওয়া, নীরব প্রেম এখানে আনা। ঠিক সেইভাবে সামাজিক মাধ্যমের মূল অবদান, যেটা পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি, সেটা হলো প্রত্যেকটা লোককে এসে বলা যে তোমার গুরুত্ব আর অমুক মেগাস্টারের গুরুত্ব এক। এইখানে আমি একটা মঞ্চ প্রস্তুত করে দিলাম যেখানে তুমি যা ইচ্ছে তাই বলতে পারো।
এর ফলে কি হয়, আমরা একটা ছোট্ট জিনিস নজর করতে পারি। ধরুন কয়েকজন লোক একটা আন্দোলন করে বিখ্যাত হয়েছেন, একটা আন্দোলন সমাজকে নাড়িয়ে দিয়েছে, আন্দোলনের মুখ হিসেবে আমরা 2-3 জন লোককে চিনেছি, তারা মূলত সামাজিক মাধ্যমের দ্বারাই সংগঠিত করেছেন, যেটা খুব ভালো ব্যাপার। এইবারে আন্দোলনটা ফুরিয়ে গেছে, বা বলা যেতে পারে তার তীব্রতাটা শুকিয়ে গেছে। বিপ্লব ফুরিয়ে গেছে তো বলতে নেই, মানে এখন কমে এসছে। এইবারে কিন্তু দেখা যাবে সেই যারা আন্দোলনের মুখ ছিলেন তারা ওই সামাজিক মাধ্যম ছেড়ে চলে যাচ্ছেন না, তারা সামাজিক মাধ্যমে আছেন এবং প্রায় আগের দাপটে থাকতে চাইছেন। প্রাসঙ্গিক হবার লোভ তাদের এতটা হয়ে গেছে, সামাজিক মাধ্যম তাদের এমন মহাতারকা করে দিয়েছে, নিরন্তর এমন ভক্তিস্রোত তাদের দিকে ধাবিত হয়েছে যে তারা এবার আন্দোলনটা নিয়ে, বা আন্দোলন তো এখন ফুরিয়ে গেছে, একটুখানি আধা বিপ্লবী কথা বলে দিচ্ছেন সকালবেলায়, বিকেলে আর কিছু করার নেই বলে আমার বাচ্চা কত আদুরে তাই নিয়েও একটা পোস্ট দিয়ে দিচ্ছেন, অতুল প্রসাদের গান একটু গেয়ে শোনাচ্ছেন। কেন? তার আন্দোলনটা শেষ হয়ে গেছে, তিনি এখন চুপ করে থাকুন, আবার যখন আন্দোলন সংগঠিত হবে তিনি কথা বলবেন। কিন্তু না, ততক্ষণে তার ওই লোভটা ধরে গেছে যে আমি তো মহাতারকা হয়েছিলাম, আমার প্রতিটি কথাই তো লোকে এত হইই করছিল, এইটাকে তিনি ছাড়তে পারছেন না। প্রাসঙ্গিক থাকার জন্যে যা খুশি তাই পোস্ট করে যাচ্ছেন, সেটা আন্দোলনের সঙ্গে বিপ্লবের সঙ্গে সম্পৃক্ত হোক আর না হোক। আরও একটা ব্যাপার হয়, সেটা হলো আমার জীবনটাকে, আমার বাস্তবটাকে আমি ফেসবুকের দিকে বেঁকিয়ে নিয়ে, ইনস্টাগ্রামের দিকে বেঁকিয়ে নিয়ে চলে আসতে থাকি। মানে আমার জীবনে কিছু হলে আমি ইনস্টাগ্রামে দেব, তার বদলে একটা সময় এমন প্রবণতা হয় ইনস্টাগ্রামে দেওয়ার জন্য আমার জীবনে কিছু ঘটাবো। মানে আমার তখন পয়সা নেই, কিন্তু আমি দীঘা চলে যাব অন্তত, যাতে কয়েকটা ছবি আমি ফেসবুকে দিতে পারি। আমার খেতে ইচ্ছে করছে না, পেট খারাপ, আমি রেস্তোরাঁয় যাবো, তো ছবি দিতে পারি। আমার ওই লোকটাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সেলিব্রিটি ডিভোর্স হয়েছে কিনা, আমি সেই কেচ্ছায় উৎসাহী নই, কিন্তু সবাই যেহেতু সেটা করছে, আমি আগ বাড়িয়ে সেই লোকটাকে বেশি করে অপমান করব। আমার মূল্যবোধ, আমার বিবেচনাবোধের বিরুদ্ধে গিয়ে আমি সামাজিক মাধ্যমের এই অহংয়ের খেলাটায় অংশ নেব। কারণ সামাজিক মাধ্যম আমাকে বলেছে তা নইলে তুমি ট্রেন্ডিং থাকতে পারবে না, তুমি ফ্যাশন দুরাস থাকতে পারবে না। কেউ বলতে পারে এগুলো তো ভালো, এই তো প্রথম সাধারণ মানুষ এই যে এতখানি মর্যাদা পাচ্ছেন, গুরুত্ব পাচ্ছেন, এটাই তো গণতন্ত্র, এটাই তো বাকস্বাধীনতা, এটাই তো সাম্য হতে পারে। আজকের বিতর্কের বিষয় এই নয় যে সামাজিক মাধ্যম ভালো করছে না খারাপ করছে, যাই করুক, ভালো বা খারাপ, সে তা করছে অহংবোধকে প্রশ্রয় দিয়ে, অহমিকাকে লালন করে, এবং এই সমস্তটা খেলার একটা বিরাট ময়দান খুলে দিয়ে। নমস্কার, ধন্যবাদ। অনেক ধন্যবাদ চন্দ্রিলবাবু। প্রাসঙ্গিকতার লোভের কথা চন্দ্রিলবাবু বলেছেন। নার্সিসিস্টরা অন্যের এমপ্যাথি সম্বন্ধে, অন্যের ফিলিং সম্বন্ধে ওয়াকিবহাল নয়। নার্সিসিস্ট ক্যান ফেক এমপ্যাথি, ইনফ্যাক্ট দে ক্যান ফেক এমপ্যাথি মোর দ্যান ইউ অর মি, বাট রিয়েল এমপ্যাথি ইজ নট প্রেজেন্ট ইন এ নার্সিসিস্ট। তারা কখনো একটা অন্য মানুষের দুঃখ বা কষ্ট সেরকমভাবে বোঝে না যেরকমভাবে আমরা বুঝতে পারি। আপনাদের যেটা বলতেই হয়, গতকাল রাত থেকে যে ডিপ স্টেটের চক্রান্ত, অর্থাৎ শতরূপ কখন বলবে তাই নিয়ে যে বিভিন্ন আলোচনা, তা এবার বলবে শতরূপ, কিন্তু তার আগেও 3বার এই সময়টা পরিবর্তন করেছে, 3বার সময়টা পরিবর্তন করেছে, 2বার। হ্যাঁ, সেটিং। নমস্কার। এবার আমি পরিচয় যেখানে শেষ করলো সেখান থেকেই শুরু করি। একটা কথা বলে, তুমি রাগ করবে না তো? আচ্ছা, এই যে বলার সময় বলে গেল নার্সিসিজম খারাপ, এমপ্যাথি ভালো, আমরা সবাই জানি কম বেশি। এই যে বলার সময় যে বলে গেলে যে নার্সিসিস্টরা ওরকম করবে আর আমরা যারা এমপ্যাথেটিক আমরা এরকম করবো, কোথায় ঠিক হলো যে তুমি এমপ্যাথেটিক? এইটা কি নার্সিসিজম নয়? কোথায় পরীক্ষা হয়েছে, কোন ক্লিনিক্যাল ডায়াগনোসিস হয়েছে? সুতরাং দেখা যাচ্ছে, রাগ করলে না তো? আচ্ছা, তো সুতরাং দেখা যাচ্ছে, আমি কথাটা এই কারণে বললাম, এটা ইটস নট অ্যাবাউট পরিচয়, আমি কথাটা এই কারণে বললাম যে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া পন্থীদের থেকে সোশ্যাল মিডিয়া বিরোধীরা অনেক সময় বেশি নার্সিসিস্ট হয়। সো এনিওয়ে, দেখুন, আমরা ছোটোবেলা সবাই এই রচনা লিখেছি যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। তাতে যে যার মতো করে বাড়ি থেকে মুখস্থ করে যেতাম এবং লিখতাম, কিন্তু সবশেষে মোটামুটি আমাদের প্রত্যেকেরই কনক্লুশন এইটা হতো যে অতএব বিজ্ঞান জেনারেলি আশীর্বাদ, বা বিজ্ঞানকে আমরা অভিশাপ বলতে পারি না, কিন্তু প্রশ্নটা হচ্ছে তার প্রয়োগে। বিজ্ঞানটা কার হাতে আছে, কার দ্বারা ব্যবহৃত হচ্ছে, তার উপর নির্ভর করে বিজ্ঞানটা মানব কল্যাণে লাগছে নাকি মানুষের ক্ষতি করার কাজে লাগছে। সেরকমই টেকনোলজি, সায়েন্স, টেকনোলজি, বিশেষ করে টেকনোলজি, সায়েন্সের যদি বা কোনো ফিলোসফি থেকে থাকে, টেকনোলজি বাই ইটসেলফ ইজ ফিলোসফিক্যালি নিউট্রাল। এখানে আরুষি যখন বলছিল আমাদের থেকে, সবার থেকে ছোট, আমাদের অনেকের থেকে ছোট, এবং মানে আমরা প্রত্যেকে অত্যন্ত মন দিয়ে, অত্যন্ত মুগ্ধ হয়ে কথা শুনছিলাম। কিন্তু আমি একটা জায়গাতে ডিফার করছি, তা হচ্ছে, আমার খুব কোনটা হচ্ছে আপনাদের সামনে দাঁড়িয়ে উদাহরণটা দিতে, কিন্তু মনে করুন, ধরুন
মরফিন আশীর্বাদ না অভিশাপ, যদি আমি এক কথায় প্রশ্ন করি, এর কোনো উত্তর আছে? সেটা মানুষের যন্ত্রণার উপশমে কাজে লাগানো যায়, আবার মানুষকে মেরে ফেলারও কাজে লাগানো যায়। সেরকমই বিজ্ঞানের বা টেকনোলজির, প্রযুক্তির যে কোনো উপাদানের মতো সোশ্যাল মিডিয়াও এমন একটা উপাদান যার কিনা নিজস্ব কোনো ফিলোসফি নেই, যার নিজস্ব কোনো মোডাস অপারেন্ডাই নেই, যার হাতে সেটা ব্যবহৃত হচ্ছে তার পথটাই সোশ্যাল মিডিয়ার পথ। অন্য যে কোনো টেকনোলজির মতো এর ক্ষেত্রেও সত্যি। আমি যে উদাহরণগুলো দেওয়া হয়েছে আমি সেগুলোর পুনরাবৃত্তি করতে চাই না, কিন্তু এটা ঘটনা আমরা সবাই জানি। যে কটা কথা বলা হলো সোশ্যাল মিডিয়ার অপব্যবহার সম্পর্কে, প্রতিটা কথা অক্ষরে অক্ষরে সত্যি। তেমন আবার এইটাও সত্যি যে সোশ্যাল মিডিয়াতে একজন শিল্পী নিজের শিল্পকে আর 5 জন মানুষের সামনে উপস্থিত করতে পারেন। যিনি গান করছেন তিনি তার গানটা একটা বড় অডিয়েন্সের কাছে নিয়ে যান, তার জন্য তার কাছে কোনো HMV কোম্পানির ম্যানেজারের সার্টিফিকেট লাগে না যে হ্যাঁ তুমি গান গাওয়ার যোগ্য কিনা। যিনি একটা ছোট ব্যবসা করছেন, তিনি বিরাট কোনো পুঁজি না থাকলেও তিনি তার ব্যবসাটাকে বিজ্ঞাপিত করতে পারেন একটা অংশের মানুষের মধ্যে। ব্লাড, যারা কারো রক্তের দরকার রয়েছে, যে মানুষটা তাকে চেনে না জানে না, তার সঙ্গে রক্ত দান করতে চান যে মানুষ, আর রক্তের দরকার যে মানুষ, তাদের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি হয়। এই প্রতিটা কাজের মধ্যে মনে করুন অনলাইন ক্লাস, অনলাইন টিউশন, বহু মানুষ পড়াচ্ছেন অনলাইনে, তার ফলে নিশ্চয়ই তাদের কিছু একটা উপার্জন হচ্ছে, ডিজিটাল আর্নিং হচ্ছে। তেমন আবার এটাও ঘটনা যে বহু ছেলে মেয়ে যারা পড়াশোনা করতে চায় কিন্তু তাদের কাছে হয়তো সেই প্রাইভেট টিউশন নেওয়ার টাকাটা নেই, তারা দে আর গেটিং দ্যাট অ্যাক্সেস টু এডুকেশন। এবার এই প্রতিটা কাজের মধ্যে এই যে কমিউনিটি বিল্ডিং, এই যে নলেজ শেয়ারিং, ইনফরমেশন শেয়ারিং, এগুলোর মধ্যে একটা এমপ্যাথি রয়েছে, এগুলোর মধ্যে একটা মানুষের উপকার করতে চাওয়া রয়েছে, এগুলোর মধ্যে একটা রিচ আউট রয়েছে, সব কিছু রয়েছে। তা বলে আমি কি কথা বলতে পারি যে সোশ্যাল মিডিয়া মানুষকে দয়ালু করে, সোশ্যাল মিডিয়া মানুষকে খুব এমপ্যাথেটিক করে? আমি এক কথায় বলতে পারি না। এইটুকু বলতে পারি যে মানুষের মধ্যে একটা এমপ্যাথি আছে, যে মানুষের মধ্যে একটা দয়া আছে, একটা সত্য শান্তি দয়া প্রেম আছে, সেই মানুষের সেই সত্য শান্তি দয়া প্রেমটাকে আরও বড় পরিসরে উপস্থিত করার একটা মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়া কাজ করে। সোশ্যাল মিডিয়া, মহাত্মা গান্ধী একটা কথা বলেছিলেন যে আই ডিড নট ক্রিয়েট ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স, দে ওয়্যার অ্যাজ ওল্ড অ্যাজ দি মাউন্টেন্স। আমি সত্য বা অহিংসাকে আমি আবিষ্কার করিনি, এগুলো পাহাড়ের মতো প্রাচীন আমাদের পৃথিবীতে, আমি শুধুমাত্র সেটাকে একটা পথ হিসেবে ব্যবহার করেছি। সেরকম যার মধ্যে এমপ্যাথি আছে, সোশ্যাল মিডিয়া তার এমপ্যাথি প্রকাশের একটা মাধ্যম। যার মধ্যে নার্সিসিজম আছে, সোশ্যাল মিডিয়া অবশ্যই তার নার্সিসিস্টিক ট্রেটকে আরও কাদামাটি জল দেওয়ার একটা মাধ্যম। আমি এইখানেই পরিচয়ের সাথে একটা জায়গাতে রিফার করবো, তা হচ্ছে অ্যালগোরিদম সম্পর্কে যে কথাটা বললে কথা ঠিক, কিন্তু আবার এইটাও ঘটনা। আমরা ধরুন, আমি একটা উদাহরণ হিসেবে বলছি, কোভিডের সময় যখন দেখেছিলাম যে বহু মানুষ নাওয়া খাওয়া ভুলে ঘরে বসে, তিনি হয়তো তার আর কিছু করার ক্ষমতা নেই, কিন্তু ঘরে বসে পাগলের মতো সারাদিন ধরে খালি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে যাচ্ছেন কোথায় কোন হাসপাতালে এখন কোভিড বেড খালি রয়েছে, কোথায় একটা ICU বা কোথাও একটা ভেন্টিলেশন বেড খালি রয়েছে, কার কোন পেশেন্টের একটা ভর্তির জন্য একটা হাসপাতাল খুঁজছেন তার পোস্টটাকে শেয়ার করছেন, কার সেই সময় টসিলিজুমab লাগবে সেই পোস্টটাকে শেয়ার করছেন। যারা এই কাজটা সেই সময় করছিলেন, ওই 1.5-2 মাস ধরে, বিশেষ করে সেকেন্ড ওয়েভের সময় এই কাজটা করে যাচ্ছিলেন, এটা কিন্তু তাদের অভিজ্ঞতা যে তাদের কাছেও এই সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমই আরও বেশি করে এই তথ্যগুলোকে উপস্থিত করছিল, যেগুলো তারা আবার শেয়ার করছিলেন। কথাটা আমি এইটা বলার জন্য বলছি যে অর্থাৎ যে রাত দিন মনে করুন গানের রিল শেয়ার করে, তার কাছে বেশি গানের রিল অ্যালগোরিদমের মাধ্যমে আসে। যে রাত দিন মনে করুন রাজনৈতিক পোস্ট শেয়ার করে, তার মধ্যে রাজনৈতিক পোস্ট তার কাছে অ্যালগোরিদমের মাধ্যমে আসে, সো অন অ্যান্ড সো ফোর্থ। যে যেটা শেয়ার করে, যার মধ্যে যে ট্রেডটা আছে, সে সেটাই প্র্যাকটিস করে এবং সেই প্র্যাকটিস তার জন্য একটা অ্যালগোরিদম নির্মাণ করে। অতএব বাই ইটসেলফ, বাই ডেফিনেশন, সোশ্যাল মিডিয়া বলুন কি অ্যালগোরিদম বলুন, কোনো বিজ্ঞান, কোনো টেকনোলজি বাই ডেফিনেশন কোনো একটা ট্রেডকে প্রমোট করতে পারে না, সেটা সব ট্রেডকেই প্রমোট করে। এবার কার মধ্যে কোন ট্রেডটা আছে তার উপর নির্ভর করে কোন ট্রেডটা প্রমোটেড হবে। ধরুন এক্ষেত্রে চন্দ্রদা যে কথাটা বললো, কথাটা ঠিক যে এখন কোনো কিছু করতে কোনো স্যাংশন লাগে না, আমার কিছু নিয়ে কথা বলার যোগ্যতা আছে কি না আছে তার কোনো সেটার কোনো নিয়ন্ত্রণ করার কোনো সংস্থা নেই, আমার যার যেটা বলার ইচ্ছা সে সেটা বলতে পারে, এটা একটা অহংকার তৈরি করে। আচ্ছা, আমি জিজ্ঞেস করছি চন্দ্রদাকে বা সবাইকে, কোনটা বেশি অহংকার বলুন তো? আমি কিছু একটা বলতে চাই, আমার কাছে কোনো বিশ্ববিদ্যালয় থেকে কি কোনো রাষ্ট্রের কাছ থেকে কোনো সার্টিফিকেট নেই, এটা বলার আমার অধিকার আছে কি না আছে, কিন্তু আমি কথাটা বলতে চাই। আমার সিনেমাটা ভালো লেগেছে কিনা আমি সেটাও বলতে চাই, আমার সোনাম বাবুকে চ্যাংদোলা করে নিয়ে চলে যাওয়াটাকে আমি সমর্থন করি কিনা আমি সেটাও বলতে চাই। আমি কিছু একটা বলতে চাই, অতএব আমি বলবো। এইটা বড় অহংকার নাকি? তুমি কিছু বলতে চাও, দাঁড়াও, আগে আমি ঠিক করি তোমার এটা বলার যোগ্যতা আছে কিনা, আগে আমি ঠিক করি তোমার এটা বলার অধিকার আছে কিনা, আমি যদি তোমাকে অনুমতি দিই তখন তুমি এটা বলবে। এইটা বড় অহংকার। কোনটা বড় অহংকার? আপনি সোশ্যাল মিডিয়াকে এইভাবে দেখতে পারেন যে তা কিছু মানুষের কোনো কথা বলার অহংকারকে ট্রিগার করে। আমি এইভাবে দেখছি যে এতদিন ধরে প্রিভিলেজড কিছু মানুষ
তাদেরকে কেউ এই অধিকার দেয়নি, তারা ঠিক করে দেবে অন্য মানুষের কি বলার অধিকার আছে কি না আছে, তারা এই অধিকারটাকে এনজয় করছিলেন, তাদের এই দর্পচূর্ণ, তুই কে রে ভাই আমাকে বলার, আমি বলবো কি না বলবো, আমি বলবো তো শোনার থাকলে শোন, না শোনার থাকলে না শুনবি, এই যে প্রিভিলেজড মানুষকে একটা জায়গায় টেনে নামানো, তার দর্পচূর্ণ করার মাধ্যম হিসেবে আমি সোশ্যাল মিডিয়াকে দেখছি। আমার এই দেখাটা কি ভুল? ডেফিনেটলি এখানে একটা কথা এসছে, কথার মধ্যে 100বার সত্যতা রয়েছে, যে আমরা যে প্রতিবাদ করি, ওয়াইল দিস ইজ ট্রু, ঐতিহাসিকভাবে এটা সত্য, আজকের দিনে নথিভুক্ত ইতিহাসে হচ্ছে এটা, যে সে হোসনে মোবারক থেকে শুরু করে আরজি কর থেকে শুরু করে 100টা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অহংকার আপনি কাকে বলবেন? একজন ব্যক্তি মানুষের অহংকার যেরকম অহংকার, তেমন একটা রাষ্ট্রের অহংকার, ব্যবস্থার অহংকার, সেটা আরও বড় একটা অহংকার। সেই একটা বড় অহংকারকে মাটিতে টেনে নামানোর কাজ করে সোশ্যাল মিডিয়া। আবার আমি যদি একজন ব্যক্তি মানুষের জায়গা থেকেও দেখি, একজন ব্যক্তি মানুষ যখন মনে করুন কোনো কিছুর প্রতিবাদ করছে, যেটা পরিচয় বললো, যেটা চন্দ্রিলদাও কিছুটা বলার সময় বললো, একজন ব্যক্তি মানুষ যখন কিছু একটা প্রতিবাদ করছে, তার মধ্যে হয়তো একটা অ্যাপ্রিসিয়েটেড হওয়ার আকাঙ্ক্ষাও কাজ করছে, অ্যান আইডিয়া অফ গেটিং অ্যাপ্রিসিয়েটেড, সেই লোভটাও হয়তো কাজ করছে। কিন্তু আমি বলছি, চন্দ্রিলদা যখন একটা গান লেখে, তখন কি এই লোভটা কাজ করে না? কি কোনো একজন শিল্পী যখন একটা ছবি আঁকেন, তার মধ্যে কি অ্যাপ্রিসিয়েটেড হওয়ার লোভটা কাজ করে না? কোনো কবি যখন কবিতা লেখেন, তিনি কি শুধুমাত্র সৃষ্টি সুখের উল্লাসেই লেখেন? তাহলে তিনি সেটাকে পাবলিশ করেন কেন? চন্দ্রিলদা গান তো চন্দ্রিলদা বাড়িতে বসে শুনতে পারে, সেটাকে রেকর্ড করায় কেন? কেননা সেখানেও কিন্তু অ্যান আইডিয়া অফ গেটিং অ্যাপ্রিসিয়েটেড কাজ করে, এবং তার মধ্যে কোনো অপরাধও নেই, তার মধ্যে কোনো অন্যায়ও নেই। সুতরাং আমার প্রতিবাদ করার মধ্যেও যদি অ্যান আইডিয়া অফ গেটিং অ্যাপ্রিসিয়েটেড কাজ করে, যদি সেই আইডিয়াটাও আমাকে প্রতিবাদ করতে ট্রিগার করে, কোনো একটা অন্যায়, যে অন্যায় আপাতভাবে আমার কোনো ক্ষতি করছে না, সেই অন্যায়টাকে নিয়ে কথা বলতে যদি আমাকে উৎসাহিত করে আমার সোশ্যাল মিডিয়ায় অ্যাপ্রিসিয়েটেড হওয়ার লোভ, তাহলেই বা তার মধ্যে কী এমন অন্যায় রয়েছে? আমাদের মতো একটা দেশে না কখনো কখনো প্রেফারেন্স অর্ডারিং করতে হয়, কখনো কখনো আমাদেরকে এটা বুঝতে হয়, অ্যাপ্রিসিয়েটেড হওয়ার লোভেও যদি কোনো মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, তাহলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটা যেহেতু আরও বৃহত্তর স্বার্থে একটা ইতিবাচক একটা ব্যাপার, একটা পজিটিভ ব্যাপার, সুতরাং আমি সেইটারই পক্ষে থাকবো। এবং আমার দেখুন, আমার শেষ কথা, বেল বেজে গেল না শুনতে, আমার শেষ কথা এক্ষেত্রে বলছি যে দেখুন, এইটা ঘটনা যে বহু ক্ষেত্রে যে উদাহরণটা এসছে, যে লাইক শেয়ার দিয়ে একজন মানুষ অত্যন্ত খাজা কিছু একটা লিখলো, কোনো একটা কথা বললো, কিন্তু লাইক শেয়ার এমন সে পেলো যে সেটাই তার এই মিডিওক্রিটিকে, বা তার একটা, আমি বলতে পারি একটা লো মিডিওক্রিটিকে প্রশ্রয় দিল, এটাও সত্যি। আবার এটাও তো ঘটনা, বলুন তো, ধরুন আমি একটা অত্যন্ত বোকা একটা কথা লিখলাম কারোর একটা সিনেমা সম্পর্কে, গান সম্পর্কে, একদম ট্রোলিংয়ের পর্যায়ে খুব বোকা একটা কথা লিখলাম, সেটা 500টা মানুষ মিলে সেটাকে লাইক করলো, শেয়ার করলো, আমাকে বিরাট পিঠ দিল। তাহলে ক্রাইসিসটা কোথায়? আমার এই অজ্ঞতাটাই একমাত্র ক্রাইসিস, নাকি যে 500 জন মানুষ এসে একটা অত্যন্ত খাজা জিনিসকে সেলিব্রেট করছে, তাদের সেই এস্থেটিক্সটা, তাদের সেই আইডিয়া অফ এস্থেটিক্স, তাদের সেই নান্দনিকতাটা, সেটা আরও বড় একটা ক্রাইসিস? আর যদি সেইটা ক্রাইসিস হয়ে থাকে, কেন শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ একটা অত্যন্ত খাজা জিনিসকে অ্যাপ্রিসিয়েট করবে, সেলিব্রেট করবে? আর যদি সেটাকে আমরা ক্রাইসিস বলে ধরি, তাহলে কি সেটা সোশ্যাল মিডিয়ার ক্রাইসিস, নাকি সেটা সোসাইটির ক্রাইসিস? এই ক্রাইসিসটা তো সোশ্যাল মিডিয়া থেকে তৈরি হয় না, এই ক্রাইসিস তৈরি হয় একটা এডুকেশন সিস্টেম থেকে, একটা কম্পিটিটিভ একটা বাজার ব্যবস্থা থেকে, একটা মেন্টাল হেলথের জায়গা থেকে হতে পারে, পেরেন্টিং তার জন্য দায়ী হতে পারে, হাজারটা জিনিস তার জন্য দায়ী হতে পারে, কিন্তু এটা সোশ্যাল মিডিয়ার ক্রাইসিস নয়, এটা সোসাইটির ক্রাইসিস। আপাতত এইটুকুই বলার। ধন্যবাদ। ধন্যবাদ শতরূপ। এখানে মোটামুটিভাবে সকলেই যা বলছেন তা হলো, অহং কি শুধু সোশ্যাল মিডিয়ার এক চেটিয়া জিনিস নাকি? চিরকালই ছিল। কেউ বলেছেন পিরামিডের সময়ও ছিল, শতরূপ বলেছেন গান লেখার মধ্যেও আছে। 100 বার অবশ্যই অহং চিরকাল ছিল, অহং চিরকাল থাকবে। এ কথা কেউ আমরা বলিনি যে অহং সোশ্যাল মিডিয়া আবিষ্কার করেছে। প্রশ্ন হচ্ছে প্রশ্রয় দিয়েছে। তো প্রশ্রয় তো অন্য মাধ্যমও দিয়েছে, সন্ময়বাবু যেরকম বলেছেন। শুধু সোশ্যাল মিডিয়াকে ধরা হচ্ছে কেন? ধরা হচ্ছে কারণ এতটা প্রশ্রয় এটা এর আগে কেউ দেয়নি। ডিগ্রির তফাৎ, আর কিছু নয়। একজন রোগা লোক এলো, আপনি বললেন ও এর মতো রোগা হোস না। আরও রোগা লোক এলো, আপনি বললেন বাবা ওর মতো রোগা হোস না। এইভাবে ডিগ্রিটা তফাৎ হতে শুরু করে। আমরা কৃষাণুকে সবচেয়ে বড় বল প্লেয়ার জানতাম, এখন লিওনেল মেসিকে জানি। সোশ্যাল মিডিয়া যতখানি প্রশ্রয় দিচ্ছে, এতখানি প্রশ্রয় এর আগে কেউ দেয়নি, দিতে পারে না। তার কারণ সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা লোককেই হাতে একটা বিরাট মাইক দিয়ে দিচ্ছে, যা এর আগে কখনো হয়নি। কোনো না কোনোভাবে একটা যোগ্যতা অর্জন করতে হয়েছে। এবার শতরূপ বলেছেন বড় অহংকার, ছোট অহংকার। ওইটা কি বড় অহংকার নয় যে আমি সম্পাদক, আমি তো বলে দেবো তোমার লেখা ছাপা হবে কি না? এটা কি ছোট অহংকার নয় যে আমার লেখাও ছাপা হবে? হতে পারে। কেউ বলছেন ওটা বড় নয়, এটা ছোট নয়, কিন্তু এটা অহংকার, এটা অহমিকা। যদি আমি এটাও প্রমাণ করি যে সামাজিক মাধ্যমে সে সমাজে দুর্দান্ত উপকার করেছে, তাও অহংয়ের মাধ্যমেই করছে।
এবং আমাদের মতে অনেক কিছু খারাপও করছে। এই যে অর্জুনবাবু বলছিলেন না যে আমার বানানটা ঠিক করে দিয়েছে, এটা তো ক্রিটিসিজম হচ্ছে, সমালোচনা, সেটা কি ভালো নয়? ভালো, কিন্তু ওখানে আবার সমালোচকদের অহংতৃপ্ত করার একটা ব্যাপার আছে। ওরা যে দলে দলে এসে আপনার সমালোচনা করছেন এই কারণে নয় যে আপনার কথাটা খারাপ, এই কারণে যে তার অহংটা তৃপ্ত করার একটা জায়গা আছে। এবং সেখানে আমাদের আরুষিও বলেছেন যে ট্রোল করার একটা বিরাট জায়গা চলে আসছে। এই যে অশিষ্টতা উপচে পড়ছে, এই যে সবাই সবাইকে ধুয়ে দিচ্ছে, সবাই সবাইকে অপমান করে আনন্দ পাচ্ছে, অপমানটাকেই তর্ক, গালাগালটাকেই যুক্তি হিসেবে আজকে উপস্থাপিত করা যাচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ আমার শিক্ষা আছে কি নেই, আমার যোগ্যতা আছে কি নেই, আমার ওই বিষয়ে প্রস্তুতি আছে কি নেই, এর কোনো কিচ্ছু তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়ছে, কারণ আমার শুধু একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। এইখানে সোশ্যাল মিডিয়া এই জিনিসটাকে প্রশ্রয় দিচ্ছে, এতটা দিচ্ছে যে তখন আমরা বলবো যে হ্যাঁ, এর দ্বারাই তো অহংটা অনেকটা তৃপ্ত হয়ে যাচ্ছে। এটা অনেকটা সেই আমেরিকার গান লবির মতন ব্যাপার। যারা সাপোর্ট করেন গান লবি, হ্যাঁ বন্দুক থাকবে, তারা বলেন যে গুলি করেছে তাকে ধরো, হ্যাঁ একটা স্কুলে গুলি করে 18টা লোককে মেরে ফেলেছে, তাকে আমার দোষ, আমি বন্দুক বেচেছি, ওর দোষ যে ও বন্দুকটা নিয়েছে। শতরূপ যেরকম বলেছেন, টেকনোলজি তো বাই ডেফিনিশন দোষী হতে পারে না, কিন্তু ওটা একটা পলায়নী মনোবৃত্তির পরিচয়, কে হতে পারে না। আমি যদি একটা হিংস্র লোকের সামনে বন্দুক রেখে দিই আর যদি বন্দুক রেখে না দিই, তাহলে পরিণামটা সম্পূর্ণ পাল্টে যেতে পারে, শুধু আমি সেই সুযোগটা তাকে দিচ্ছি না তার উপর নির্ভর করে। সোশ্যাল মিডিয়া আমাকে গালাগাল দেওয়ার সুযোগ, অপমান করার সুযোগ, খারাপ কথা বলার সুযোগ এবং লোকের মনে কুচিন্তা ঢুকিয়ে দেওয়ার সুযোগটা বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, এর আগে হয়েছে, এত প্রকটভাবে, এত প্রকাণ্ডভাবে হওয়ার সুযোগটা এর আগে ছিল না। সেই জন্যেই অহংবোধকে অনেক বেশি প্রশ্রয় দিচ্ছে বলে সব ব্যাটাকে ছেড়ে সোশ্যাল মিডিয়াকে ধরা হচ্ছে। বিষয়টা এমন না, মানে আমার মনে হচ্ছে সেই ঘুরে ফিরে 2-3টেই যুক্তি আছে দুপক্ষেই, সেগুলোকেই আমরা প্রত্যেকে ঘুরিয়ে ফিরিয়ে যে যার মতো করে প্রেজেন্ট করছি। এটা হচ্ছে যে আমি একটা কথা প্রথম যেটা বলতে চাই তা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় ভুলভাল মতামত দেওয়ার সুযোগ রয়েছে। আবার এটাও ঘটনা, ভুলভাল মতামত যখন আমি একটা নিজস্ব গণ্ডির মধ্যে দেখছি, তখন আমার সেই ভুলটা চিহ্নিত হওয়ার যতটা সুযোগ আছে, সম্ভাবনা আছে, সোশ্যাল মিডিয়া যেহেতু অনেক বড় একটা অডিয়েন্সের সামনে আমাকে উপস্থিত করে, সেহেতু আমার ভুল কথাটাকে খণ্ডিত হওয়ার সম্ভাবনাও সোশ্যাল মিডিয়া অনেক বেশি আছে। আমি আমার একদম স্থাবকবৃত্তের মধ্যে বসে আমি আমার যে কথাটাকে বলে বেরিয়ে যেতে পারি, সোশ্যাল মিডিয়াতে আমার সেটা তথ্য হতে পারে, আমার সেটা যুক্তি হতে পারে, যাই হোক না কেন, তার মধ্যে যদি কোনো অসারতা, অসত্য থেকে থাকে, তার সমালোচনা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বাড়ে। সেদিক থেকে দেখতে গেলে এটা আবার মানে অহংকারে আঘাত করে, সেদিক থেকে দেখতে গেলে। আমি বারবার করে বলছি না, দৃষ্টিভঙ্গি, দুপক্ষের কেউই যে পুরো অযৌক্তিক কথা বলছে তা হয়তো নয়, কিন্তু পুরোটাই হচ্ছে পার্সপেক্টিভের ব্যাপার। এখানে ঝিলাম বলার সময় বললো, আসলে ঝিলাম বলতে গিয়ে বারবার যে বলছেন আমি প্রথমবার ডিবেটে এসেছি, এবং ওর সাথে তর্ক করতেও বিবেক দংশন হচ্ছে ওটা। যাই হোক, আমাকে এটা বলতেই হবে যে ঝিলাম খুব নতুন কথা কিছু বলেনি। তার আগে যে কথাগুলো বলা হয়েছিল এবং আমাদের দিক থেকেও যে উত্তরগুলো ইতিমধ্যে দেওয়া হয়ে গেছিলো, সেটা ঝিলাম নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে খুব মজা করে প্রেজেন্ট করেছে, যেটা কিনা আপনাদের সবার মতো আমিও খুব উপভোগ করেছি। কিন্তু তার মধ্যে নতুন কথা কতটা ছিল আমি এই কারণে বলছি, ধরুন যে সেলফির উদাহরণ দিল, এগুলো মানুষকে একটা সেন্স অফ এক্সক্লুশন দেয়, বা একটা মানে আমার এইটা অ্যাফোর্ড করার ক্ষমতা আছে, আমার এটা করার ক্ষমতা আছে, যেটা আর 5 জনের নেই, এই অহংকারটাকে প্রশ্রয় দেয়। কারণ আমার মনে আছে সোশ্যাল মিডিয়া এখনও আসেনি অনেক, আমার তখন ছোটোবেলা, আপনাদেরও মনে থাকবে, কোনো টেলিভিশন ছিল, তার একটা বিজ্ঞাপন হতো, যে টেলিভিশনটা সম্পর্কে বলা হতো যে আপনার গর্ব পড়শির ঈর্ষা। তখন সোশ্যাল মিডিয়ার দিনই আসেনি। তো মানেটা কি, যে টিভিটা খালি আমার থাকলে হবে না, আমার পড়শির যাতে সেটা না থাকে, এই পুরোটাকে মিলিয়ে টিভিটার প্যাকেজ। সুতরাং এই যে আইডিয়া অফ এক্সক্লুশন, এটা কিন্তু এই কনজিউমার ইকোনমি যবে থেকে জন্মগ্রহণ করেছে তবে থেকেই এটা আছে, যে আমার কোনো কিছু থাকলেই খালি হবে না, যাতে অন্য কারোর কিছু না থাকে, তার মধ্যে দিয়েই আমার এই জিনিসটাকে পাওয়ার চূড়ান্ত সাফল্য। এটাও যে সোশ্যাল মিডিয়া থাকার ফলেই হয়েছে, না থাকলে হতো না এমন নয়, বরং আমি ব্যাপারটাকে এইভাবে দেখতে পারি। এই যে এটা হয়তো খুব মোটা দাগের উদাহরণ হচ্ছে, কিন্তু যে সেলফি নিয়ে অনেক কথা বলা হলো, প্রথম কথা যে সবাই রেস্টুরেন্টে খেতে গেলে সেলফি পোস্ট করে, ছবি তুলে, এমন নয়, সেটা একটা অত্যন্ত মিনিস্কিউল একটা সংখ্যা। আমি জীবনে কোনোদিন কোনো রেস্টুরেন্টে খেতে গিয়ে ছবি তুলে পোস্ট করার কথা আমার মাথাতেও কখনো আসেনি, বা আমি কখনো আমার কোনো ব্যক্তিগত মুহূর্তের ছবি পোস্ট করি না, বা আমার মতো এরকম অনেকেই আছেন, আবার অনেকে করেনও। এবার যিনি করেন তিনি অপরাধটা কী করছেন, যে মনে করুন কেউ তার স্ত্রীর সাথে কোথাও খেতে গেছেন, তিনি একটা ছবি পোস্ট করছেন, তিনি হয়তো এর মধ্যে কিছুটা দেখনদারিত্বও আছে, দেখো আমি আমার বউকে কত ভালোবাসি, সে এইটার মাধ্যমে
নিজের একটা ব্যক্তিগত মুহূর্তকে প্রিজার্ভ করছে কি পাঁচজনকে দেখাচ্ছে। এইটা যদি সোশ্যাল মিডিয়ার অবদান হিসেবে ধরেন, আগেকার দিনে লোকেরা কীভাবে দেখাতো যে আমি আমার বউকে খুব ভালোবাসি, প্রথমে একটা কোটি কোটি টাকা দিয়ে একটা তাজমহল বানালো, তারপর যারা বানালো তার আঙুলটাই কেটে দিল। তার থেকে একটা সেলফি তুলে পোস্ট করা অনেক সুস্থ একটা ব্যবস্থা নয়, অনেক কম অহংকারী একটা ব্যবস্থা নয়। সুতরাং আমি এটা বলছি যে অহংকার জাহির করার বা অহংকার প্রকাশ করার বা অহংকারকে এনকারেজ করার কিন্তু হাজার একটা মাধ্যম তার আগেও ছিল। চন্দ্রিলদা আবার বলবে যে হ্যাঁ আগে ছিল মানে এইটা যে নয় তা তো নয়, কিন্তু আমি এইটা বলছি যে সোশ্যাল মিডিয়াতেও যে আলাদা করে এমন কিছু করে যা কিনা আর পাঁচটার থেকে বেশি, মানে চন্দ্রিলদারও তো যুক্তি এটাই ছিল যে সোশ্যাল মিডিয়াটা বেশি করে অন্য কোনো কিছুর থেকে, ম্যাগনিচিউডটা বেশি অন্তত আমি যে জায়গা থেকে দেখছি আমার এটা মনে হচ্ছে না। চন্দ্রিলদা একটা কথা বললো, কথাটার সাথে আমি আগেও বলেছি, আমি একমতও কিছুটা, যে সোশ্যাল মিডিয়া প্রত্যেকের হাতে মাইক দিয়ে দিচ্ছে, এইটা একটা অহংকারের সূচক। আবার সঞ্জিলদা আমাদেরকে এটাও একটু ভেবে দেখতে হবে যে তার মানে সমস্যাটা এইটা নয় তো যে আমি মনে করি মাইকটা খালি আমার হাতে থাকবে আর কারো হাতে থাকবে না, আর অন্য কারো হাতে মাইকটা যাচ্ছে বলে আমার একটুখানি অহংকারে লাগছে, সেহেতু আমার সোশ্যাল মিডিয়াকে নিয়ে সমস্যা হচ্ছে। সুতরাং সমস্যাটা যার হাতে নতুন করে মাইকটা গেল তার অহংকারের সমস্যা না, একদিন ধরে যে সামান্য কয়েকজন মানুষের হাতে মাইকটা ছিল, সোশ্যাল মিডিয়া এসে মাইকটাকে অনেক বেশি ডেমোক্রেটাইজ করলো, যার ফলে একদিন ধরে লালিত পালিত অহংকারটায় আঘাত লাগলো, সোশ্যাল মিডিয়ায় অহংকারটাকে ভাঙলো। আমি এই কারণেই এটা বলার চেষ্টা করছি যে ধরুন মানে নগ্নতাকে রাজবেশ বলে প্রচার করার অহংকার কিন্তু রাজার হাতে চিরকাল ছিল, কিন্তু যে শিশু দাঁড়িয়ে প্রশ্ন করে যে রাজা তোর কাপড় কোথায়, রাজার অহংকারের জন্য সোশ্যাল মিডিয়া লাগেনি, রাজার অহংকার ছিলই, কিন্তু যে শিশুটাই প্রশ্নটা করবে রাজা তোর কাপড় কোথায়, এই শিশুটাকে এই প্রশ্নটা করার মাধ্যম কিন্তু সোশ্যাল মিডিয়া দিয়েছে। এটাকে আমি শিশুর প্রশ্ন করার অধিকার হিসেবে দেখব, নাকি রাজার এত বছর ধরে নগ্নতাকে রাজবেশ বলে প্রচার করার যে প্রিভিলেজ সেইটার গায়ে আঘাত লাগছে বলে রাজার অহংকার ভাঙছে, সেই অহংকার ভাঙার মাধ্যম হিসেবে দেখব।